বাঁচাও বাঁচাও প্লিজ, আমাকে কেউ বাঁচাও প্লিজ, ভাইয়া ছেড়ে দিন না, আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। কি বন্ধুরা, বুঝতেছেন না তো? নিচে পড়েন, ঠিক বুঝতে পারবেন। আমি শুভ ইসলাম। আমি কাজ করে রাত 12টার দিকে নির্জন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় গিয়ে যাচ্ছিলাম। এমন সময় আমার কানে একটা ছাপা মেয়ের আওয়াজ আসতেছে। আমি তখন আওয়াজটাকে লক্ষ্য করে সেদিকে এগিয়ে যেতে থাকি। শুভ গিয়ে দেখে দুইটা লোক একটি মেয়েকে জোর করে ধর্ষণ করতেছে, কিন্তু মেয়েটা বাঁচার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। শুভ বুঝতে পারে যে এটা জোর করে করা হচ্ছে। শুভ তখন পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে যখন উচ্চস্বরে বলে, কে রে এখানে? লোক দুইটা তখন মেয়েটিকে ছেড়ে সাথে সাথে দৌড়ে পালায়। শুভ তখন মেয়েটিকে উদ্ধার করে। শুভ, আপনার নাম কি আর বাসা কোথায় আপনার? মেয়েটি কান্নার জন্য তখন কোনো কথা বলতে পারে না। প্লিজ কান্না করবেন না, যা হওয়ার হয়ে গেছে, তাও কান্না বন্ধ করছে না মেয়েটি। শুভ খেয়াল করে দেখছে মেয়েটি বয়ে কাঁপতেছে। আপনি কোথায় যাবেন? শুভ, যাওয়ার কোনো জায়গা নেই। মেয়েটি কান্না সুরে বলল, এই শহরে কোথায় থাকবেন? এটা ঠিক না করেই শহরে চলে আসলেন? ঠিক করেই আসছিলাম, কিন্তু তারা রাখে নাই। কে সে? আমার কাকা। ও আচ্ছা, এখন কোথায় যাবেন? জানি না, রাস্তায় এভাবে হাঁটতে থাকবো। আবার কিছু মানুষ এসে ঝাঁপিয়ে পড়বে বলে আওয়াজ করে কান্না করে দেয়। আপনি কিছু মনে না করলে আমার বাসায় যেতে পারেন, আপনার মা বাবা কিছু বলবে না। আমার বাবা মা নেই, সরি। আরে সমস্যা নাই, আসতে পারেন আমার সাথে, কিন্তু আপনি আমাকে নিয়ে ভয় পাবেন না, আমি ওদের তো মতো না, আর যদি এমন ভাবেন তাহলে আমার দরকার নাই বলে শুভ সামনের দিকে হাঁটতে থাকে। তখন দেখে মেয়েটি শুভর পিছন পিছন হাঁটতে থাকে। মেয়েটিকে নিয়ে বাসায় যাওয়ার পরে, এবার কি আপনার নাম জানতে পারি? আমার নাম মুক্তা। ও, আপনার নাম কি? শুভ। ও, আপনার বাবা মা কোথায়? মা আছে কিন্তু বাবা নাই। ও হ্যাঁ, আচ্ছা, এগুলো খেয়ে নেন। খাবো না কেন? এমনি। সারা জীবন কি না খেয়ে থাকতে পারবেন? মুক্তা তখন চুপ হয়ে আছে। খেয়ে নিন। মুক্তা তখন ভেজা চোখ নিয়ে ওড়না দিয়ে মুছে নেয়। আবার খাবার পরে, আপনি এখন কি করবেন ভাবছেন? জানি না, পড়ালেখা করছেন? হ্যাঁ। কতটুকু? ইন্টার পরীক্ষা দিছি। ও আচ্ছা, আমি দেখবো কোনো চাকরি জোগাড় হয় কিনা। ওকে, আপনি এখানে শুয়ে পড়েন, আমি সোফায় ঘুমাবো বলে একটা কম্বল নিয়ে সোফায় শুয়ে পড়ি। সকালে ওঠার আগে মুক্তা উঠে বসে আছে। শুভ উঠে রান্না করতে যাবে, এমন সময় মুক্তা শুভর কাছে গিয়ে বলে, আমি রান্না করতে পারি? আপনার মন খারাপ, এখন শুয়ে থাকুন, আমরা গরিব, এমন কিছু করতেই পারে বলে মুক্তা আবার চোখের পানি ছেড়ে দেয়। তাই আমি বলছি না আমার সামনে কান্না না করতে? মুক্তা ভেজা চোখে শুভের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এখন যাও। না, আমি রান্না করব বলে শুভকে ধাক্কা দিয়ে সরিয়ে চুলার দিকে ধাড়ায়। শুভ তখন মুক্তার পেছনে দাঁড়িয়ে থাকা রান্না করা দেখছে। রান্না শেষে নাস্তা করে শুভ কাজের জন্য বের হবে। এমন সময় মুক্তা সামনে গিয়ে দাঁড়ায়। কিছু বলবেন? শুভ, আবার কখন আসবেন? রাতের 10-11টায়। এত রাত কেন? কাজ করি তাই। কিসের কাজ? মোটর মেকানিক। ও, সাবধানে করিয়েন। ওকে, আপনিও সাবধানে থাকবেন, দরজা লাগিয়ে রাখবেন। আচ্ছা, যদি বোরিং ফিল করেন তাহলে টিভি অন করে কিছু দেখবেন। আচ্ছা। শুভ এসব বলে বেরিয়ে যায়। শুভ বেরিয়ে যাওয়ার পরে মুক্তা মনে মনে বলে, ছেলেটা অনেক পরিশ্রমী আর অনেক ভালো একটা ছেলে মনে হয়। বিকালের দিকে মুক্তা রান্না করে শুয়ে থাকে ঘরে একা একা। রাত 10টার দিকে শুভ আসে। শুভ আসার পরে রান্না করতে গিয়ে দেখে সব কিছু রান্না করে টেবিলে সাজিয়ে রাখছে। আপনি এসব রান্না করতে গেলেন কেন? কেন? রান্না করলে কি অসুবিধা? নাকি রান্না ভালো না? না, ঠিক তা না। তাহলে? আচ্ছা, খেয়েছেন? না, আপনার জন্য বসে আছি। কাল থেকে আর এমন করবেন না, আপনি একাই খেয়ে নেবেন। একা একা খেতে ভালো লাগে না। কথাটা বলে মুক্তা শুভকে প্লেট ভাত দিয়ে দেয়। দুজন খাওয়া দাওয়া করে পরে শুভ সোফায় ঘুমাতে যায়। এমন সময়, এই কোথায় যাচ্ছেন? মুক্তা, সোফায় ঘুমাবো। এখানে ঘুমালে সমস্যা কি? কিছু না। তাহলে মাঝখানে একটা বালিশ দিয়ে শুয়ে পড়েন। তখন মাঝখানে একটা বালিশ দিয়ে শুয়ে পড়ে শুভ। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখে শুভর হাত মুক্তার তলপেটে। মুক্তার যখন ঘুম ভাঙে তখন খেয়াল করে দেখে শুভর এক হাত তার তলপেটে আর মুক্তার উপর হয়ে এক পা শুভ শরীরে রাখা। মুক্তার তখন কেমন যেন অদ্ভুত লাগছিল। মুক্তা তখন শুভর হাতে হাত ধরে হাতটা তার তলপেট থেকে নামিয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে
মুক্তা ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা রেডি করে আয়নার সামনে বসে বসে সাজতেছে। শুভর তখন ঘুম ভাঙে। শুভ তখন চোখ মেরে তাকিয়ে দেখে যেন একটা পরী তার রুমের আয়নার সামনে বসে আছে। এভাবে কত পক্ষ তাকিয়ে থাকার পরে এভাবে কি দেখছেন মুক্তা? না কিছু না। এখন উঠে ফ্রেশ হয়ে আসুন। শুভ তখন বিছানা ছেড়ে নাস্তা করে তার কাজে যায়। রাতের দিকে শুভ আসার পরে খাবার খেয়ে শুয়ে পড়েন মুক্তা। একটু পরে খাবো, আপনি খাইছেন? না। কেন? আপনার জন্য অপেক্ষা করতেছি। ও, খেয়ে নিন। আগে আপনাকে খাওয়াবো, তারপরে আমি খাবো। শুভ তখন মুক্তাকে সাথে করে নিয়ে টেবিলে বসে দুজনে খাওয়া দাওয়া করে পরে বিছানায় শুয়ে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে যায়। শুভ মাঝরাতে সজাগ হওয়ার পরে দেখে মুক্তাকে সে কুলবালিশের মতো জড়িয়ে ধরে শুয়ে আছে। শুভ তখন সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নেয়। শুভ তখন মুক্তাকে খেয়াল করে দেখে সে অঘুরে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে কাউকে এত সুন্দর লাগে সে জানতো না। শুভ এমন ভেবে অপর পাশ হয়ে শুয়ে পড়ে। প্রতিদিনের মতো নাস্তা রেডি করার পরে মুক্তা শুভকে ডেকে ঘুম থেকে উঠায়। শুভ নাস্তা করে সে তার কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। রাতে 12টা সাড়ে 12টা বেজে গেছে। শুভ এখনো আসছে না। মুক্তার খুব ভয় আর চিন্তা হচ্ছে। রাত 1টার সময় দরজায় নক করার পরে মুক্তা দৌড়ে দরজা খুলে দেয়। শুভর হাতে ব্যান্ডেজ করা। হাতে কি হয়েছে মুক্তা? কেটে গেছে। কিভাবে? গাড়ির ধাক্কা লাগছিল। সাবধানে থাকতে পারেন না? সাবধানেই ছিলাম। সাবধানে থাকলে এসব কিভাবে হলো? গাড়ির ড্রাইভারের চোখে হয়তো ঘুম এসে পড়ছে। মুক্তা তখন শুভকে 2 হাত দিয়ে ধরে বিছানায় বসায়। বিছানায় বসানোর পরে একটা ভেজা গামছা দিয়ে শুভ সারা শরীর মুছে দিচ্ছে। শুভর কাছে মনে হচ্ছে যেন তার বউ। হয়েছে তো, আর মুছতে হবে না। এখানে বসেন, আমি খাবার নিয়ে আসছি। খেতে মন চাইছে না। না খেলে ঔষধ কিভাবে খাবেন? শুভ চুপ হয়ে থাকে। মুক্তা তখন প্লেটে সবকিছু নিয়ে এসে নিজের হাতে মেখে শুভকে খাইয়ে দিচ্ছে। শুভ প্রথম না করছিল, কিন্তু এখন মনে হইছে শুধু আজকের জন্য না, সারা জীবনের জন্য মুক্তার হাতে খেতে। শুভকে খাইয়ে দেওয়ার পরে মুক্তাও খেতে শুভকে সাথে করে নিয়ে শুয়ে পড়ে। এভাবে কয়েকদিন চলার পরে একদিন শুভ মুক্তাকে বলে, আমার সাথে এক জায়গায় যেতে পারবেন? শুভ, কোথায়? একটা বিয়ের অনুষ্ঠানে। আমি যাব কেন? ওরা বলছিল যেন তোমাকে নিয়ে যাই। আমি যে আপনার সাথে থাকি এটা কি ওরা সবাই জানে? হ্যাঁ জানে। মুক্তা তখন শুভর দিকে রাগি চোখে তাকায়। শুভ, কি হয়েছে? কিছু না বলে মুক্তা রান্নাঘরের দিকে যেতে থাকে। এমন সময় শুভ একটু জোরে বলে, কালকে দুপুরের দিকে সময় মতো রেডি হয়ে নিয়েন বলে শুভ কাজে চলে যায়। দুপুরের দিকে শুভ বাসায় এসে দেখে মুক্তা শাড়ি পরে সেজে বসে আসে। নীল শাড়িতে মুক্তাকে একদম অপসরীর মতো লাগছিল। এইভাবে তাকিয়ে আছেন কেন? না, এমনি। ও, ওখানে গিয়ে আমাকে তুমি করে বলতে হবে। কেন? তুমি করে বলবা। আচ্ছা, কিন্তু কেন? বিয়েতে যাওয়ার পরে শুভর ফ্রেন্ড এসে, ভাবি কেমন আছেন? মুক্তাকে ভাবি বলে ডাকার পরে মুক্তা শুভর দিকে তাকায়। শুভ তখন অন্যদিকে চেয়ে থাকে। হ্যাঁ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। শুভর বন্ধু শুভ আর মুক্তাকে একটা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে বিয়েতে যাওয়ার পরে শুভর ফ্রেন্ড এসে, ভাবি কেমন আছেন? মুক্তাকে ভাবি বলে ডাকার পরে মুক্তা কেমন যেন অবাক হয়ে থাকায়। শুভ তখন অন্যদিকে চেয়ে থাকে। হ্যাঁ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো। শুভর বন্ধু শুভ আর মুক্তাকে একটা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে শুভ, ভাবিরে নিয়ে এখানে বসে গল্প কর বলে শুভর বন্ধু শুভ আর মুক্তাকে রুমে রেখে চলে যায়। এই আমি, আপনার কি হয়? শুভ তখন চুপ হয়ে আছে। কথা বললেন না কেন? কি বলবো? আমার পরিচয় ওদের কাছে কি বলেছেন? এখন চুপ করো প্লিজ। না না, আগে বলেন। বাসায় গিয়ে বলবো। না, এখন বলতে হবে, না হলে আমি কিছু খাবো না বলে টুট বাকিয়ে অন্যদিকে ছেয়ে থাকে মুক্তা। ওরা সবাই জানে তুমি আমার বউ। শুভ, মুক্তা, মানে? হ্যাঁ, কিন্তু এটা কেন বললেন? এই সমাজে একটা
যুবকের সাথে একা রুমে একটা মেয়ে বিয়ে বিয়ে ছাড়া থাকে, সেটা জানলে এই সমাজের মানুষগুলো মেনে নিবে না। তার জন্য এটা বলতে হবে। শুভ তখন মুক্তার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে। শুভর এমন চাহনি দেখে মুক্তা হেসে দেয়। হাসো কেন? তুমি ভয় পাইছো তাই? আমি ভয় পাই নাই। হয়েছে হয়েছে, আর ভাব নিতে হবে না বলে খেয়ে গাড়ি করে বাসায় চলে আসে। বাসায় আসার পরে শুভ সন্ধ্যার দিকে বাসার বাইরে যাবে, তখন মুক্তা দরজায় 2 হাত দিয়ে আটকিয়ে। এখন কোথায় যান? মুক্তা, কাজে। কেন? এমনি। এত কাজ করে যে টাকা জমাচ্ছেন, সেগুলো খাওয়ার জন্য, ভবিষ্যতের কথা ভেবে। নিজেকে নিয়ে একটু ভাবেন। আর এখন থেকে সকাল 10টায় কাজে যাবেন আর বিকাল 4টার আগে বাসায় ফিরবেন। মুক্তার মুখ থেকে এসব কথা শুনে শুভ মুক্তার দিকে চেয়ে আছে হনুমানের মতো। এভাবে না তাকিয়ে থেকে শুয়ে থাকেন। তুমি এখন কি করবা? ছাদে গিয়ে বসে থাকবো? তাহলে আসো, দুজনেই ছাদে যাই। এরপর শুভ আর মুক্তা দুজন ছাদে গিয়ে বসে থাকে। ছাদে যাওয়ার পরে মুক্তা কথা বলছে আর শুভ মুক্তার ঠোঁট নাড়ানি দেখছে। মুক্তা এই খেয়াল করে হঠাৎ চুপ হয়ে মুচকি হাসি রেখে শুভর চোখে চোখে চোখ রেখে ব্রু মুচকে চোখের বাসায় জানতে চাইছে, কি জন্য এভাবে চেয়ে আছেন? শুভ তখন একটা হাসি দিয়ে অন্যদিকে চেয়ে আছে। এই শুনেন মুক্তা। হ্যাঁ বলো। আমার না একা একা থাকতে ভাল লাগে না। আমার তো আর কেউ নেই। থাকলে কাউকে নিয়ে আসতাম তোমার একাকিত্ব দূর করার জন্য। আচ্ছা, এখন আজান দিবে, তুমি মসজিদে যাও, আমি বাসায় নামাজ পড়ে নিব। ওকে। যখন পাঞ্জাবি পরে তখন বোতাম লাগানোর জন্য কয়েকবার করে চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। মুক্তা তখন এসে শুভর পাঞ্জাবির বোতাম ঠিকঠাকভাবে লাগিয়ে দিচ্ছে। আর শুভ ভাবছে, মুক্তা যদি সারা জীবন এভাবে বোতাম লাগিয়ে দিত, এই যে মিস্টার হয়ে গেছে, সাবধানে রাস্তা চলাচল করবেন। আচ্ছা, নামাজ পড়ে একদম সোজা বাসায় আসবেন, আবার কোথাও যেন দেরি করবেন না। ওকে। শুভ তখন বের হয় আর মুক্তা দরজায় দাঁড়িয়ে শুভকে দেখছে আর ভাবছে, আল্লাহ, এমন সহজ সরল মানুষটা না থাকলে হয়তো আমি আজ এই পৃথিবীতে বাঁচতেই পারতাম না। মুক্তা নিজেকে নিজে প্রশ্ন করছে, আমি ওর সাথে সারাক্ষণ থাকি, সারা রাত এক বিছানায় ঘুমাই, আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই বা কোনো লোভী দৃষ্টিতে দেখে নাই। আল্লাহ, তুমি ওরে ভালো রাখো বলে নিজে নিজে চোখের পানি ফেলে দেয়। মুক্তা ফ্রেশ হয়ে নামাজ পড়ে শুভর অপেক্ষায় বসে আছে। শুভ নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, মুক্তার মতো এমন একটা মায়াবী মেয়েকে জীবনসঙ্গী হিসাবে পেলে কত ভালো হতো। সারা জীবন ওর সাথে থাকতে পারতাম আর ওর চোখের চাহনিতে হারিয়ে যেতাম। এসব ভাবতে ভাবতে বাসায় এসে দরজায় নক দেওয়ার পরে মুক্তা দরজা খুলে। এগুলো কি আনছেন? মুক্তা, তোমার পছন্দের জিনিস, মানে আচার আর চকলেট। সত্যি? হ্যাঁ। মুক্তা তখন শুভর হাত থেকে নিজে নিজেই এগুলো নিজের হাতে নিয়ে শুভের দিকে চেয়ে একটা হাসি দেয়। সন্ধ্যার পরে দুজন বসে আড্ডা দিচ্ছে। এমন সময় শুভ হঠাৎ মুক্তাকে বলে, তুমি তোমার মার খবর নাও না কেন? কিভাবে নিব? মোবাইল নাম্বার নাই। মা মোবাইল চালায় না, কিন্তু একটা বাবির নাম্বার আছে। তাহলে ওনার মোবাইলে ফোন দিয়ে হলেও তো জানতে পারো। কিন্তু কার মোবাইল দিয়ে ফোন করব? তুমি খুঁজলে কি আমি মোবাইল দিতাম না? মুক্তা তখন চুপ হয়ে আছে। শুভ তখন মোবাইলটা হাত বাড়িয়ে দেয়। মুক্তা তখন মোবাইল হাতে নিয়ে বাবির নাম্বারে ফোন দেয়। বাবি, কেমন আছো? হ্যাঁ ভালো, কিন্তু আপনি কে? মুক্তাদের বাড়ির সম্পর্কে ভাবি লাগে। বাবি, আমি মুক্তা। কি? তুই মুক্তা? কেমন আছিস? মুক্তা, ভালো। কি করিস এখন? নামাজ পড়ে বসে আছি। তুমি কি করো? আমিও। বাবি, মা কেমন আছে? একটু মার কাছে দাও না। মার কণ্ঠে মুক্তার ডাকটা শোনার জন্য অনেক ইচ্ছা করছে। এটা শুনে মুক্তার বাবি কান্না করে দেয়। বাবি, তুমি কান্না করছো কেন? শানির বাবা কি তোমাকে কিছু বলেছে? মুক্তারে, চাচি আম্মা আর বেঁচে নেই। তোর মা তখন একটা কথা বলছিল, আল্লাহ তুমি আমার মুক্তারে দেখে রাখো। শানির বাবা তোরে অনেক জায়গায় খোঁজ করেছে, কিন্তু কোথাও পায় নাই। এই কথা শুনে মুক্তার হাসি মুখটা নিমিষেই কালো হয়ে যায়। মুক্তার হাত থেকে মোবাইলটা আপনা আপনি পড়ে যায় আর মুক্তার চোখ ভিজে যায়।
এই মুক্তা, তোমার কি হয়েছে? মুক্তা তখন হাউমাউ করে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরে কি হয়েছে বলবা তো? আমার মা আর বেঁচে নেই বলে শব্দ করে কান্না করে দেয়। শুভর চোখও তখন ভিজে যায়। মুক্তা, সবাই তো চিরদিন বেঁচে থাকে না, প্লিজ এখন আর কান্না কইরো না। আমার এই একটা মানুষই ছিল যে আমাকে সব সময় কেয়ার করত, আর এগুলো কে করবে? আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো? কার আশায় বাঁচবো? আমাকে খেয়ে ভাত মেখে খাইয়ে দিবে রে মা, বলে কান্না করতে থাকে। শুভ তখন কান্না করে দেয়। কতক্ষণ পরে শুভ মুক্তাকে বেজা তোয়ালে নিয়ে নাক মুখ মুছিয়ে বসিয়ে প্লেট ভাত এনে মুক্তাকে খাইয়ে দেওয়ার জন্য হাত এগিয়ে নেয়। আমি খাবো না। কেন জানেন না আপনি? মুক্তা, তুমি এই পরিস্থিতির শিকার আজকে, আর আমি সেই 7 বছর থেকে মা বাবা দুজনকে হারিয়ে এতিমখানাতে বড় হয়েছি। রাস্তাঘাটে সবাই আমাদের মতো মানুষগুলোকে আবর্জনা মনে করে। মানুষ জানে না এই পথে আসার রহস্যটা কী। মানুষ সেটা জানারও চেষ্টা করে না। পৃথিবীতে সবাই চিরস্থায়ী থাকে না, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এসব বলে বুঝিয়ে শুনিয়ে মুক্তাকে খাওয়ায়। ঘুমানোর সময় গুনগুন আওয়াজে আবারও কান্না করতে থাকে। শুভ তখন মুক্তাকে কাছে টেনে নিয়ে কিছু কথা বলে ঘুম ফাড়িয়ে দেয়। শুভ তখন ঘুমিয়ে যায়। সকালে শুভ রান্না করে মুক্তাকে নাস্তা করিয়ে দেয়। নাস্তা করিয়ে দেওয়ার পরে শুভ কাজে যায়। মুক্তা বিকালের দিকে ছাদে গিয়ে হাঁটু পেতে বসে বসে ভাবে, আমাকে কে স্বপ্ন দেখাবে? আমাকে কে নিজের হাতে খাইয়ে দেবে? আল্লাহ, তুমি কি এই মানুষটারে নেওয়ার জন্য এত দরকার ছিল? আমি কাকে নিয়ে বাঁচব? মা, আমি তোমাকে শেষবারের মতো দেখতে পারলাম না। মা, আমাকে মাফ করে দিও। মা, কত ইচ্ছা ছিল আমাদের একটা সুখী পরিবার হবে, যেখানে কোনো অভাব থাকবে না। সকাল হলে রান্না করার জন্য ভাবতে হবে না। এসব বলে বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আর ওইদিকে শুভ দরজায় নক করে বুঝতে পারছে হয়তো ছাদে গেছে। তাই অন্য দরজা দিয়ে থালা খুলে ভিতরে ঢুকে ছাদে গিয়ে দেখে মুক্তা এভাবে কান্না করছে। শুভ পিছন থেকে মুক্তার কাঁধে হাত রাখে। মুক্তা তখন আরেকটু শব্দ করে কান্না করে দেয়। রাতে ঘুমানোর সময় মুক্তা, বলেন, কালকে এক জায়গায় যাব। কোথায়? তুমি একদিন বলছো না বড় নদীর তীরে হাঁটতে ভালো লাগে আর বড় বড় ঢেউ দেখতে ভালো লাগে? হ্যাঁ, কালকে সকালে আমরা কক্সবাজারে যাব। আমার মন ভালো নেই, সেখানে গেলে মন ভালো হয়ে যাবে। না গেলে হয় না? আমি গাড়ি ঠিক করে আসছি, কালকে বাসার কাছে এসে থাকবে। আচ্ছা, যাওয়ার সময় নীল শাড়িটা পরবা। ওকে। শুভ তখন মুক্তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয় মুক্তাকে। সকাল হওয়ার পরে মুক্তা পেটিকোট পরে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ রুমে এসে এসব দেখে বলে, শাড়ি পরতে পারো না? শুভ, না। আর কোনোদিন শাড়ি পরো নাই? মা পরাইয়া দিছে বলে অফসুট শব্দে চোখের পানি ফেলে দেয়। শুভ তখন হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দেয়। শাড়িটা এখানে দাও। মুক্তা তখন হাত বাড়িয়ে শাড়িটা দেয়। শুভ তখন মুক্তাকে শাড়ি পরিয়ে দেয়। এই কান্না করবা না বলে দিলাম। শুভ। মুক্তা তখন শুভর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সব কিছু নিছো? হ্যাঁ। তাহলে চলো এখন। আপনার পাঞ্জাবির বোতাম লাগানো হয় নাই। মুক্তা, তোমার জন্যই রাখছি। মানে? তুমি লাগিয়ে দিবে তাই? মুক্তা তখন বেজা চোখে মুচকি হেসে শুভর কাছে এসে উকি দিয়ে বুতামগুলো লাগিয়ে দেয়। শুভ তখন মুক্তাকে নিয়ে গাড়িতে উঠে। গাড়ি তার নিজস্ব গতিতে চলছে আর মুক্তা জানালার পাশে বসে আছে। খোলা চুলে শুভর দেখা শ্রেষ্ঠ সুন্দরী এখন তার পাশে বসে আছে। কতক্ষণ পরে মুক্তা মাথা হেলিয়ে শুভর কাঁধে মাথা রাখে। শুভ চুলের মাথাল করা গ্রানে সেও ঘুমিয়ে যায়। গন্তব্যস্থানে আসার পরে মুক্তা চোখ মেলে তাকিয়ে দেখে মুক্তা এক হাত দিয়ে শুভর ডান হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে আছে, আর শুভ মুক্তার মাথার সাথে মাথা লাগিয়ে রাখছে। মুক্তা তখন হাতটা ছাড়িয়ে নিয়ে হালকা করে শুভর মাথাটা উঠানোর সময় দুজনের চোখে চোখ পড়ে। মুক্তা তখন নিচের দিকে তাকিয়ে লজ্জা পাওয়ার মতো চেয়ে থাকে। মুক্তার এমন চাহনি দেখে শুভ মনে মনে বলে, আল্লাহ, কিভাবে একটা মানুষ এত সুন্দর হয়। দুজন গাড়ি থেকে নামার পরে একটা ফ্ল্যাটের দিকে যায়।
যেখানে কাপলদের রুম ভাড়া দেওয়া হয়। আমাদের একটা রুম লাগবে স্যার। কিছু মনে করবেন না, আপনাদের মধ্যে কিসের সম্পর্ক? শুভ তখন মুক্তার দিকে তাকায়। আমরা স্বামী স্ত্রী বলে শুভর এক হাত জড়িয়ে ধরে মুক্তা। শুভ তখন মুক্তার দিকে অবাক চোখে তাকায়। মুক্তা তখন শুভকে চোখের বাসায় সামনের দিকে তাকাতে বলে। রুম নেওয়ার পরে, রুমে প্রবেশ করার পরে, ওখানে এটা বলেছ কেন? শুভ, কি বলছি? আমরা স্বামী স্ত্রী, এটা না বললে কি আমরা এখানে বাসা পাইতাম? সারা রাত রাস্তায় কাটানো লাগতো। সত্যি সত্যি হওয়া যায় না? বিড় করে কি বলছেন? না কিছু না। এটাই ভালো। দুজনে শোয়ার পরে, আজকে কেন জানি ঘুম আসছে না মুক্তা। কেন জানি না। হ্যাঁ, আপনি কি কোনো গল্প পারেন না? পারি। তাহলে বলেন। এখন? তো কখন? পরে হলে হয় না? আমার এখন ভাল লাগছে না। আর আপনি পরে গল্প শুনিয়ে কি করবেন? এখন শোনালে শুনান, না শোনালে নাই বলে ঠোঁট বাঁকিয়ে বেঞ্চি কেটে অন্য পাশে মুখ করে চিত হয়ে শুয়ে থাকে। আচ্ছা বলি। ওকে বলেন। কিছু মনে করা যাবে না। ওকে, আগে বলেন। তাহলে শুনো। ক্লাস 2-তে এক পিচ্ছি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, টিচার টিচার, আমার আম্মু কি প্রেগনেন্ট হতে পারবে? টিচার বললেন, তোমার আম্মুর বয়স কত শুনো? পিচ্ছি বলল, 40। টিচার বললেন, হ্যাঁ, তোমার আম্মু প্রেগনেন্ট হতে পারবেন। পিচ্ছি এবার বলল, আমার আপু কি প্রেগনেন্ট হতে পারবে? টিচার বললেন, তোমার আপুর বয়স কত শোনা? পিচ্ছি বলল, 18। টিচার বললেন, হ্যাঁ, তোমার আপুও প্রেগনেন্ট হতে পারবে। পিচ্ছি এবার বলল, আমি কি প্রেগনেন্ট হতে পারবো? টিচার হেসে বললেন, তোমার বয়স কত শোনা? পিচ্ছি বলল, 8। টিচার বললেন, না শোনা, তুমি প্রেগনেন্ট হতে পারবে না। এই কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খুঁজা দিয়ে বলল, শুনলে তো, আমি তো তখনই বলেছি আমাদের চিন্তা করার কিছু নেই। হি মুক্তা হেসে দিল। শুভ মুক্তার এই হাসিটা আজ প্রথম দেখছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে অনেক কাছ থেকে বাঁকা দাঁতের হাসি দেখতে আর টুটের খুনে তিলটাতে চুমু খেতে। এই কি ভাবছেন মুক্তা? কিছু না। এগুলো শিখছেন কোথা থেকে? তোমার দাদা এসে শিখিয়েছিল আর বলছিল আমার নাতনিটাকে সব সময় হাসি মুখে রাখবি। হয়েছে, আর বানিয়ে বানিয়ে বলা লাগবে না। এখন ঘুমিয়ে যান। গুড নাইট। তখন দুজন ঘুমিয়ে যায়। মাঝরাতে মুক্তা দেখে শুভ মুক্তার কাছে এসে মুক্তাকে জড়িয়ে ধরে মুক্তার টুট কামড়াচ্ছে। মুক্তা তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে। ঘুম থেকে উঠে দেখে শুভ মুক্তার কোমরের দিকে এক হাত দিয়ে আরেক পাটা মুক্তার পায়ের উপর দিয়ে অঘুরে ঘুমাচ্ছে। মুক্তা শুয়ে শুভর দিকে চেয়ে নিজে নিজে একটা হাসি দেয়। মুক্তা তখন ভাবে, ওর মতো কোনো মানুষ হয় না। আল্লাহ যদি ওর বউ হওয়ার মতো কোনো সুযোগ দিত, কত ভালো হতো। সারাদিন রাত একে অপরকে জড়িয়ে ধরে রাখতাম। দূর, এসব কি ভাবছি। একটা মেয়ের যে সব সময় দামি জিনিসই, আমি তো সেটাই হারিয়ে ফেলছি। কেন ওর জীবনে গিয়ে ওকে ঠকাবো? সব মেয়েদের একটা স্বপ্ন থাকে ভালো একটা ছেলেকে স্বামী হিসাবে পেতে, কিন্তু আমি এমন স্বপ্নে বিভোর হয়ে থাকলে চলবে না। ওকে দেওয়ার মতো আমার কিছু নাই। যতদিন পারি পেটে ভাত থাকি, তারপর না হয় কোনো বাড়ির কাজের মেয়ে হিসাবে থাকবো। এটা ভেবে মুক্তার চোখ ভিজে যায়। তখন মুক্তার তলপেটে থেকে হাতটা নিজেই সরিয়ে দিয়ে পাগুলো ঠিক করে বিছানার এক পাশ গুটিসুটি মেরে শুয়ে থাকে। এক সময় ঘুমিয়ে যায়। আবার সকালে উঠে খেয়াল করে দেখে শুভ তার পিঠের দিকে বুক লাগিয়ে কুলবালিশের মতো শক্ত করে ঝরিয়ে রাখছে। মুক্তা তখন নিজেকে ছাড়িয়ে নিয়ে গোসল করে এসে শুভকে উঠায়। গোসল করে আসার জন্য শুভও তখন গোসল করে ঘুরতে যাওয়ার জন্য বের হয়। সকালে নদীর তীরে হাঁটছে। উদ্য উঠা সূর্যের আলোটা পানিতে ঝিলিক ঝিলিক করছে। মুক্তা হাঁটছে আর শাড়ির কুচিটা এক হাত হালকা করে ধরে রাখছে। দেখেন নদীর ঢেউটা কত সুন্দর। ইচ্ছে করছে ঢেউয়ের সাথে করে দূর অজানায় হারিয়ে যাই। দূর অজানায় হারিয়ে গেলে আমি তোমাকে পাবো কি করে? দূর, আপনি কিছুই বুঝেন না। কি একটু কবি হতে চেয়েছিলাম, কিন্তু সেটা হতে দিলেন না। হ্যাঁ, চলো নৌকায় উঠি। মুক্তায় নৌকা উঠার পরে অনেক খুশি হয়। শেষবারের মতো নৌকায় উঠছিল।
তার বাবার সাথে। আজ থেকে প্রায় 12-13 বছর আগে। বাবা মারা যাওয়ার পরে নৌকায় আর উঠা হয়নি। মুক্তা তখন পা পানিতে দিয়ে পানির সাথে বাচ্চাদের মতো খেলা করছে। শুভ মুক্তার হাসি মুখটা দেখতে পেরে অনেক খুশি। শুভর ইচ্ছা ছিল আপাতত সব কষ্ট ভুলিয়ে দিয়ে মন ভালো করে দেওয়ার। শুভর কাছে মনে হচ্ছে সেটা শুভ ফেরেছে। দুজন দুপুরের দিকে রুমে আসে। রুমে আসার কতক্ষণ পরে ওয়াশরুমে গিয়ে দেখে তৃতীয় পর্ব এখানেই শুরু। চলো নৌকায় উঠি। মুক্তা নৌকায় ওঠার পরে অনেক খুশি হয়। শেষবারের মতো নৌকায় উঠছিল তার বাবার সাথে। আজ থেকে প্রায় 12-13 বছর আগে। বাবা মারা যাওয়ার পরে নৌকায় আর উঠা হয়নি। মুক্তা তখন পা পানিতে দিয়ে বাচ্চাদের মতো খেলা করছে। শুভ মুক্তার হাসি মুখটা দেখতে পেরে অনেক খুশি। শুভর ইচ্ছা ছিল আপাতত সব কষ্ট ভুলিয়ে দিয়ে মন ভালো করে দেওয়ার জন্য। শুভর কাছে মনে হচ্ছে সেটা শুভ পেরেছে। দুজন দুপুরের দিকে রুমে আসে। রুমে আসার কতক্ষণ পরে ওয়াশরুমে গিয়ে চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা শুভর সাথে সাথে 2 হাত দিয়ে চোখে ডেকে ফেলে। মুক্তা ততক্ষণে নিজেকে সামলে নেয়। মুক্তা গোসল শেষে বের হয়ে এসে বলল, ওয়াশরুমে প্রবেশ করতে হলে সবসময় সাবধানে প্রবেশ করতে হয়। ওয়াশরুমের দরজা তো হালকা একটু খোলা ছিল, তাই মনে করেছি কেউ নেই। শুভ, দরজার মধ্যে ছিটকানি নেই, তাই ভিতর থেকে দরজা দেওয়া যায় না। সরি। হয়েছে সরি বলে কি হবে? যা দেখার সব তো দেখেই নিছেন। না না, আমি কিচ্ছু দেখিনি। খুব খিদা লাগছে, খাবার খাবো, তুমি খেয়ে নাও। আমি গোসল করে এসে খেয়ে নিব। আপনি গোসল করে আসার পরে দুজনে একসাথে খাবো, তুমি খেয়ে নাও। না। ওকে, 5 মিনিট ওয়েট করো বলে শুভ ওয়াশরুমে ঢুকে যায়। গোসল শেষে খাবার খেয়ে দুজনেই ঘুমায়। সন্ধ্যার দিকে দুজনে বের হয়। দুজনে ল্যাম্পপোস্টের আলোতে হাঁটছে। মুক্তা এক সময় একটা ইটের সাথে পা লেগে রাস্তায় পড়ে যায়। শুভ তখন মুক্তাকে উঠিয়ে দেখে মুক্তার পায়ের নখের কোণো দিয়ে রক্ত বের হচ্ছে। মুক্তা ব্যথায় কান্না করে দেয়। শুভ তখন মুক্তাকে পাজাকুলে করে নিয়ে রিকশায় উঠে রুমে আসে। রুমে আসার পরে শুভ মুক্তার পাটা শুভর হাঁটুর উপরে রেখে একটা বরফের টুকরা দিয়ে পায়ে লাগিয়ে দেয়। বরফ লাগানোর পরে একটা মেডিসিন দিয়ে দেয়। শুভ তখন মুক্তাকে শুইয়ে দিয়ে বাহিরে যায় ঔষধ আনার জন্য। মুক্তা তখন মনে মনে ভাবে, এই মানুষটা না থাকলে আমি মুক্তা হয়তো এখানে থাকতাম না। আমি তো ওর কেউ না, তাও আমাকে এত কেয়ার করে। আর ওর নিজের বউরে না জানি কেমন কেয়ার করবে। ওর বউ যে হবে তার কপাল অনেক ভালো। শুভ আসার পরে শুভ নিজ হাতে মুক্তাকে খাইয়ে দেয়। তারপরে শুভও খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে মুক্তার ঘুম ভেঙে যায়। মুক্তা চোখ মেলে তাকিয়ে দেখে শুভ একটা হাত মুক্তার নাভির উপরে রাখছে। মুক্তার তখন অনেক ইচ্ছা হইতাছে শুভকে জড়িয়ে ধরে শুভর লোমশওয়ালা বুকে মাথা রেখে ঘুমাতে। তখন শুভর মোবাইলে একটা ফোন আসে। হ্যালো শুভ, কেমন আছিস? শুভ ঘুমাচ্ছে। আপনি কে? আমি শুভর বউ। কি? শুভ বিয়ে করেছে আর আমি জানি না? মুক্তা তখন চুপ মেরে থাকে। ভাবি কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আচ্ছা, সকালে ফোন দিয়েন বলে আবার ঘুমিয়ে যায়। মুক্তা সকালে বিছানা ছেড়ে উঠতে যাবে, এমন সময় শুভ মুক্তার হাত ধরে। মুক্তা তখন শুভর দিকে তাকিয়ে বলে, কিছু বলবেন? মুক্তা, কি বলবেন বলেন। না থাক, আজকে না। আরে বলেন, বলে রাগ করতে পারো। কি এমন কথা যে বললে রাগ করব? আচ্ছা, আমি যদি তোমাকে বিয়ে করতে চাই, বলি, তুমি কি করবা? কি বলছেন স্পষ্ট করে বলেন। আমি তোমাকে বিয়ে করতে চাই। করুণা নাকি? করুণা মনে হয়, জানি না। এতদিনের চলাফেরাতেও কি মনে হয় না যে আমি তোমার জন্য পারফেক্ট? তাহলে করুণা বলছো কেন? মুক্তা তখন চুপ থাকে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন? আপনি আমাকে বিয়ে করলে ঠকবেন। মানে? একটা মেয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ইজ্জত, যেটা আমার নেই। একটা দুর্ঘটনা, কয়েকদিন পর আপনি এটাই বলে কথা দেখাবেন। আমাকে এতদিনে এতটুকু চিনেছো? মুক্তা তখন চুপ হয়ে থাকে। মুক্তা, আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে নয়। আমি তোমার হাসিটাকে নিয়ে বাঁচতে চাই, তোমার দেহকে নিয়ে নয়। সারা জীবন
তুমি নামক মানুষটার সাথে জীবন কাটাতে চাই। মুক্তা তখন অস্ফুট শব্দে কান্না করে দেয়। কান্না করছো কেন? কেউ আমাকে এত ভালোবেসে তাই খুশিতে কান্না চলে আসছে বলে মুক্তা শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শুভ তখন মুক্তাকে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে বাহিরে বের হয়। এই নদীর দিকে যাব, প্লিজ চলেন। মুক্তা: চলো, কিন্তু এরপর থেকে সব সময় তুমি করে বলতে হবে। কেন? আমার কাছে আপনি করে কথাগুলো কেমন জানি লাগে। তা যদি আবার প্রিয় মানুষের মুখ থেকে আপনি ডাক শুনি তখন আরও বেশি খারাপ লাগে। হয়েছে, কেমন জানি লাগতে হবে না, বললেই পারেন। আপনি বললে খারাপ লাগে, আবার আপনি? চলো বলে শুভর হাত জড়িয়ে ধরে শরীরের সাথে শরীর লাগিয়ে হাঁটতে থাকে। সবার কাছে অনুরোধ, সবাই গঠনমূলক মন্তব্য করবেন। পশ্চিম দিকের আকাশটা হালকা লাল রঙের হয়ে আছে, তাতে পানিটা আরও ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ নদীর পানি আর ঢেউয়ের সাথে মানুষের সুখ দুঃখের জীবনটাকে তুলনা করেছিলেন। আসলেই মন যখন খারাপ থাকে তখন নদীর তীরে হাঁটাহাঁটি করলে মন খারাপ থাকার কথা না। চলো ওই দিকটাতে বসি। মুক্তা: ওখানে যাওয়ার পরে একটা বেঞ্চিতে দুজন বসে। মুক্তা তখন শুভকে কাছে টেনে মাথাটা তার কোলে রাখে। শুভ তখন বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে পড়ে। মুক্তা তখন শুভর কপালে হাত বুলিয়ে দিতে থাকে। পরের দিন সকালে উঠে সবকিছু গুছিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়। গাড়িতে ওঠার পরে মুক্তা জানালার পাশে বসে আর শুভ তার পাশেই বসে। গাড়ি তার আপন গতিতে চলছে আর মুক্তার অবাধ্য চুলগুলো উড়ে এসে শুভর পুরো মুখ ঢেকে দেয়। কতক্ষণ পরে মুক্তা শুভর কাঁধে এক হাত দিয়ে বুকে মাথা রাখে। শুভ তখন মুক্তাকে জড়িয়ে ধরে। এভাবে পুরো রাস্তা আসার পরে শুভ মুক্তাকে ঘুম থেকে জাগিয়ে সব কিছু বের করে গাড়িকে বিদায় করে শুভ মুক্তাকে পাজা কুলে করে নিয়ে নেয়। আরে আরে কি করছো? কোথায় কি করছি? কুলে নিলা কেন? তুমি ঘুম থেকে এখন উঠেছ, তাই সাথে সাথে হাঁটতে সমস্যা হতে পারে, এই জন্য কুলে নিয়ে নিলাম। মুক্তা তখন শুভর গলা জড়িয়ে শুভর টুটে চুমু দেয়। শুভ হাঁটার মাঝে কপালে একটা চুমু দিয়ে রুমে নিয়ে সোফায় বসিয়ে বাহিরে থেকে সব কিছু নিয়ে দুজনে গোসল করার পরে খেয়ে দুজন ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ে। বিছানায় শোয়ার পরে শুভ মুক্তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই ছাড়ো। কেন? আজকে এভাবে ঘুমানো যাবে না। কেন? তা তো নিজেই জানো বলে মুচকি হাসি দেয়। শুভ তখন মন খারাপ করে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। মুক্তা তখন পাশ থেকে পিঠে জড়িয়ে ধরে। আবার কলিজাটা কি রাগ করেছে? মুক্তা: না। তাহলে এভাবে শুয়েছ কেন? এমনি। এদিকে চাও। কেন? আমি তোমার বুকে মাথা রাখবো। শুভ তখন মুক্তাকে জড়িয়ে বুকে নিয়ে নেয়। এর চেয়ে বেশি কিছু যেন না হয় ওকে বলে দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার পরে দুজনে কাজী অফিসে যায়। কাজী অফিসে গিয়ে বিয়ে সম্পন্ন করে দুজনে গাড়ি করে বাসায় আসে। দুপুরের খাবার খেয়ে শুতে যাবে এমন সময় শুভ মুক্তাকে ডাক দেয়। মুক্তা তখন শুভর কাছে এসে: আজকে তুমি একা একা ঘুমাও কেন? রাতে আমাদের বাসর হবে, দিনে হলে সমস্যা কি? চুপ শয়তান। আচ্ছা চলো। দুজনে গল্প করতে করতে সময় কাটিয়ে দেয়। এভাবে সময় কাটানোর পরে এশার আজান দেয়। মুক্তা তখন শুভকে নামাজ পড়তে পাঠায়। শুভ নামাজ পড়ে আস্তে আস্তে 9টা বাজে। মুক্তা ততক্ষণে নামাজ পড়ে বিছানা গুছিয়ে ঠিক করে। দরজায় নক করার পরে মুক্তা দরজা খুলে। মুক্তা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর শুভ ড্যাব ড্যাব করে বড় বড় চোখে তাকিয়ে থাকে। এভাবে ছেড়ে থাকতে হয় নাকি? মুক্তা: তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে। একটা মানুষ এত সুন্দর হয় সেটা কেউ না দেখলে বুঝতেই পারবে না। কেউ দেখতে হবে না, তুমি দেখলেই হবে বলে মুক্তা হাসি দেয়। শুভ তখন ঠোঁটের কোণের তিলের সাথে বাঁকা দাদার হাসিটা দেখে আর কন্ট্রোল করতে না পেরে মুক্তাকে জড়িয়ে ধরে। মুক্তাও শুভকে জড়িয়ে ধরে। শুভ মুক্তাকে ভাজা কুলে করে বিছানায় নিয়ে ফেলানোর পরে মুক্তা শুভর পাঞ্জাবির কলারটা ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে নেয়। ভালো থাকুক এমন পবিত্র ভালোবাসা। আপনারাও ভালো থাকবেন। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।